রাতের অন্ধকার নেমেছে তখন চট্টগ্রাম শহরের বুকে। শীতল আবহাওয়াটা খুব প্রকোপ রূপ ধারণ করেছে, গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। বাঁধভাঙ্গা এই শীতের মাঝেও একজোড়া তরুণ তরুণীর প্রেম বাদ মানছে না। ফিসফিস করে কথার ঝুলি খুলে বসেছে তারা। ফোনের এপাশের তরুণী অতি আদুরের স্বরে ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়ে বসেছেন। কথাগুলো অনেকটা এরকম। শুনুন, বিয়ের পর আপনার কোথাও পোস্টিং হলেও আমি চট্টগ্রামেই থাকবো। আমার মনে হয় কি জানেন, এই শহর, এখানকার আবহাওয়া আর সমুদ্র ছেড়ে দূর গেলেই আমি মারা পড়বো একদম। চট্টগ্রামের বাইরের টেকা আমার পক্ষে সম্ভবই না। আমি স্বার্থপরের মতো নিজের কথা ভেবে চট্টগ্রামে থেকে গেলে আপনি কি খুব রাগ করবেন? বউ ছাড়া দূরে থাকতে কি আপনার খুব অসুবিধা হবে? ফোনের অপর পাশে তরুণ সজাগ গলায় উত্তর দেয়। সত্যি বলবো, আজকাল আজকাল আমারও মনে হয় এই শহর ছেড়ে দূরে যেতে আমার খারাপ লাগবে। দূরে গেলেও মনটা এই সমুদ্রের তীরেই রয়ে যাবে, ইয়াসমিনের কাছেই থেকে যাবে মনটা। নিশা খানিক লাজুক হাসে, পর মুহূর্তে মন খারাপ করে বলে, যে কোনো সময় আপনার ডাক পড়বে, তাই না? চট্টগ্রামের মিশনটা তো শেষ, এখন অন্য জেলে যাওয়ার পালা, তাই তো? আমি শিওর না, আমার কাজ হচ্ছে শুধু অর্ডার মানা। যেই অর্ডারই দিক না কেন তা মানতে বাধ্য আমি। নিশার মনটা আবার খারাপ হয়ে যায়। একজন সৈন্যের মেয়ে হওয়ার দরুন এই ব্যাপারটা সে ভালো করেই বুঝে, তাই সাইফকে এই ব্যাপারে কিছু বলে না সে। তবে তার ভয় হয়, শুনেছে দূরে গেলে নাকি সম্পর্কের সুতোয় টানা পড়ে, একটা সময় সুতোটা পুরোপুরি ছিঁড়ে যায়। যদি তার আর সাইফের বেলায়ও তাই হয়, নিশা না হয় সাইফের অপেক্ষা করতে পারবে, কিন্তু সাইফ উড়নচণ্ডী স্বভাবের লোকটা নিশার ভালোবাসাতে আটকে থাকতে পারবে তো? দূরত্বটা সাইফের ভালোবাসাকে ম্লান করে দিবে না তো? প্রশ্নগুলো নিশাকে ভাবায়। ওভার থিঙ্কিং এ ব্যস্ত নিশার নীরবতা সাইফ বুঝতে পারে। কণ্ঠখাদে নামিয়ে এসে বলে ওঠে, আমি ভালোবাসা ভাগ করতে শিখিনি ইয়াসমিন। মনে জমানো অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা যাই বলেন না কেন, তা বিলানোর জন্য মানুষ পাইনি কখনো। জীবনের 24টা বছর পার করে এসে যখন কাঙ্ক্ষিত মানুষটাকে পেলাম, তখন নিজের সবটুকু শুদ্ধ অনুভূতি বিলিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। উজাড় করে সবটা আপনার নামে দলিল করে রেখেছি। তাই কোনো ধরনের ভয় মনে থাকলে তা মুছে ফেলুন। যা আপনার তা আপনারই থাকবে, মুছবেও না, কারো ভাগও বসবে না। সাইফের কথায় জাদু আছে নাকি জানা নেই নিশার, তবে প্রত্যেকবার এই লোকটার কথাগুলো তার কাছে মেডিসিনের মতো কাজ করে। নিশার ভয়, সংশয়, দ্বিধা সবই সেই মেডিসিনের ন্যায় কথার কার্যকারিতায় দূর হয়ে যায়। নিশা হঠাৎ নিষ্প্রভ গলায় বলে ওঠে, রিসেন্টলি একটা জিনিস পড়েছে জানেন? কি জিনিস? মৃত্যুর পর নাকি 7 মিনিট পর্যন্ত একটা মানুষের ব্রেইন সেল সচল থাকে। সিরিয়াসলি? আমার ধারণা ছিল না। মেডিকেলের ব্যাপারে আমার ধারণা কম। আমারও জানা ছিল না, জাস্ট নিউজ ফিডটা স্ক্রল করার সময় একটা আর্টিকেল সামনে আসে, ওইটা পড়েই জানতে পেরেছি। ওহো, বাই দ্য ওয়ে, ওই 7 মিনিট ব্রেন সেলটা ঠিক কি কাজ করে? নাকি নাম্ব হয়ে যায়? হুম, নাম হয় না। আমি পড়েছি ওই 7 মিনিট নাকি ব্রেইন সেল জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোকে ফ্ল্যাশব্যাক মেমোরির মতো প্লে করে। ইন্টারেস্টিং ব্যাপার তো। নিশা এবার নিবিড় স্বরে বলে, এই স্টেটমেন্টের সত্যতা কতদূর আমার জানা নেই, কিন্তু স্টেটমেন্টটা যদি সত্যি হয় তাহলে আপনি আমার জীবনে সেই 7 মিনিট হবেন বলে আমি মনে করি। নিশার সোজা সাপটা কথার পিঠে স্তব্ধ বনে যায় সাইফ। পর মুহূর্তে ঠোঁটের কোণে ফুটে ওঠে তীর্যক হাসি। প্রেমে কাবু প্রেমিকার আবেগ মিশ্রিত বোকা অদ্ভুত সব কথাবার্তা তাকেও কাবু করে ফেলে। কতদিনই বা হলো সাদাতের মৃত্যুর, একটা মাসও এখনো পেরোয়নি, অথচ অমানুষগুলো ইতিমধ্যে সাদাতের পরিবারের পেছনে হাত ধুয়ে পড়েছে। বুঝে নিতে চাইছে জায়গা জমির ভাব। সদ্য ছেলে হারানো সাদাতের মা এই পরিস্থিতিতে নেই যে এসব জমির ঝামেলা নিয়ে বোঝাপড়া করবেন। ওনার কাছে এই মুহূর্তে পুরো পৃথিবীটা থেকেও যেন নেই। আর সায়রা, সে তো হাত পায়ে লম্বা হলেও বয়স এবং মনস্তাত্ত্বিক দিক দিয়ে এখনো যথেষ্ট ছোট। তাই পরিবারের দিকে তেড়ে আসা কঠিন এই সমস্যার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে সাউদা। দায়িত্বটা এখন তারই। ভাইও তো তাকেই বলে গিয়েছে যে মা আর সায়রার খেয়াল রাখতে। সেই কথা বলার সাধ্য কি সাউদার আছে? কিন্তু দুটো দিনেই খুব ক্লান্ত হয়ে পড়েছে যেন সে। প্রতিদিন এরকম অনেক বিষয়ের সাক্ষী হচ্ছে সে, যা সম্পর্কে এতদিন তার কোনো ধারণাই ছিল না। ভাইয়াটা কি মানুষ ছিল নাকি অন্য কিছু? এত ঝুট ঝামেলা সে সামলাতো, অথচ বাসায় কাউকে কখনো টেরও পেতে দিত না।
কিভাবে পারত এত নিখুঁত ভালো থাকার অভিনয় করতে? আজকের তিক্ত দিনটার সূচনা হয়েছে সাউদার এক চাচির আগমনের মাধ্যমে। প্রথম 20 মিনিট মহিলা 2-4টে সান্ত্বনা বাক্য আওড়ালেও ধীরে ধীরে উনি নিজের কথার মোড় ঘুরান। সাউদার মায়ের কানে তুলে দেয় সাউদার জন্য এক প্রস্তাবের কথা। ভালো মানুষের সুর টেনে বোঝাতে থাকেন সাউদার বিয়েটা দিলে ঠিক কি কি উপকারিতা পাবেন তারা। মাথার উপর বাপ ভাইয়ের ছায়াহীন একটা মেয়েকে বিয়ে দিয়ে অন্য ঘরে তুলে দেওয়া কতটা কঠিন সেই সম্পর্কেও ধারণা দেন তিনি। পাশের রুম হতে চাচির সুর টেনে বলা কথাগুলো সাউদা শুনতে পায়। মেয়ে যেহেতু হয়েছে সেহেতু ঘরে বিয়ের প্রস্তাব আসতেই পারে, কিন্তু সাউদার সমস্যাটা হলো চাচির নিয়ত আর প্রস্তাব রাখা পাত্রকে নিয়ে। প্রথমত সে ভালো করেই জানে এসব জমিজমার ব্যাপারে সে অমানুষগুলোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে বিয়ের মাধ্যমে তাকে দ্রুত দূর করতে চাইছে তার চাচি এবং চাচাতো ভাইরা। আর দ্বিতীয়ত, যেই পাত্রের প্রস্তাব নিয়ে ভদ্রমহিলা হাজির হয়েছে সেই পাত্র কেউই নয় বরং তারই এক চাচাতো ভাই, কিঞ্চিত পরিমাণ সম্পদ হাতিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম। সবটা শুনে সাউদা চুপ থাকতে পারে না। শরীরে বহমান ফুটন্ত গরম রক্ত নিয়ে পাশের রুমে এসে উপস্থিত হয়ে সোজা সাপটা বলে ওঠে, আমাকে নিয়ে এত ভাবার জন্য ধন্যবাদ চাচি আম্মা, কিন্তু আমি এখন বিয়ে করতে আগ্রহী নই, সুতরাং আমার জন্য ভাপাভাবির কাজটা আপনার আর করতে হবে না। ধিংড়ি মেয়ের কাট কাট জবাবে পান চিবুতে ব্যস্ত মহিলার গায়ে ফোসকা পড়ে। তিনি জ্বলে উঠে বলেন, কি দিনকাল আসলো রে বাবা, মানুষের ভালো চাইলেও দোষ। এলো ছেড়ি আমার ফোলার জন্য তোর প্রস্তাব আইছে, এইটা তো তোর সাত কপালের ভাগ্য। শুক্রিয়া আদায় না কইরা চটাং চটাং জবাব দেশ, বিয়ের এত অহংকার তোর। সাউদা ফুঁসে উঠলেও নিজেকে সামলে নিয়ে স্পষ্ট গলায় বলে, আপনার ছোটলোক ছেলের প্রস্তাবে শুক্রিয়া জানানোর মতো কিছুই আমি খুঁজে পাইনি চাচি আম্মা। সবটা আপনাদের সাজানো ফাঁদ। বিয়েকে পুঁজি করে আমার বাপ ভাইয়ের ভাগের জমিটুকু হাতিয়ে নিতে চাচ্ছেন। আমার ভাই বেঁচে থাকতেও যেমন পারেনি, আমি বেঁচে থাকতেও পারবেন না, তাই বৃথা চেষ্টা বন্ধ করুন। সাপের মতো ফোঁসফোঁস করতে করতে এইবার সেই মহিলা গর্জে ওঠে, সাদাতের মা, এমন কুলাঙ্গার একটা পেটে ধরছনি তুমি? বুঝতে পারছি তো কার ভাষায় কথা কইতাছে তোমার মাইয়ারা। বাইয়ে এসব শিখাইয়া দিছে তাই না? উপর উপরে সাধু সাজ্জা, তলে তলে ভাইয়ে এসব গুটি পাকাইছে। সাদাতের মা কিছু বলতে নিবে তার আগে সাউদা নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। মাত্রাতিরিক্ত রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা রিমোটটা মহিলার কপাল বরাবর ছুঁড়ে মারে। তেরে এসে বলে, আমার ভাইয়ের নাম মুখে নিলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সাউদার মা এগিয়ে এসে দ্রুত মেয়েকে থামানোর চেষ্টা করেন। ওদিকে চাচি নিজের কপাল চেপে ধরে অশ্রব্য ভাষায় গালাগালাজ এবং অভিশাপ বাক্য ছুটতে ছুটতে বেরিয়ে যান। সাউদাকে দমানো মুশকিল হয়ে পড়ছিল। অতিরিক্ত মানসিক চাপ তাকে উগ্র হিংস্র করে তুলেছে। তাকে দেখে মনে হচ্ছিল যেন 100 জিনের শক্তি তার উপর ভর করেছে। সাদাতের মার ধৈর্য শক্তি বাদ মানে। রাগে তিনি মেয়ের গালে এলোপাথারি 2-4টে চড় দিয়ে বলে, এই শিক্ষা দিছি তোরে আমি, এই শিক্ষা দিছি বড়দের গায়ে হাত তুলস তুই? তুই যে ওই মহিলার গায়ে হাত তুলছস, তুই ও মহিলা এখন সবাইরে বইলা বেড়াইবো আমি আমার পোলা পাইনের কোনো শিক্ষা দেই নাই, এটাই চাইছিস তুই? আর ওই মহিলারে তুই চিনস? সরাসরি কুপরি কামালের সাথে জড়িত। অপমানের জাল মিটাইতে ওই মহিলা এখন কালা জাদু করলেই হয়। বাঁচবি তুই? বল বাঁচবি? দরজার আড়ালে দাঁড়ানো সায়রা তখন ভয়ে কাঁদছিল। সাউদা আর একদণ্ড অপেক্ষা করে না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। গায়ে জড়ানো ওড়নাটা মাথায় টেনে দিক বেদিক ভুলে দৌড়ানো শুরু করে সে। সব অসহ্যকর লাগছে তার। সাউদার পা জোড়া গিয়ে থামে বাউন্ডারি তোলা একটা জমির বাহিরে। জমিটা তাদেরই। বাউন্ডারির ভেতর এই জমিতেই 3.5 হাত মাটির নিচে তার বাবা আর ভাইয়ের লাশ শায়িত অবস্থায় আছে। এই জমিটা দখল নেওয়ার জন্যই অমানুষগুলো ওৎ পেতে আছে। সাউদা নিশ্চিত কোনো মতে ওরা ওই জমির ভাগ পেলে তার বাবার ভাইয়ের শেষ ঠিকানাটুকুরও আর অস্তিত্ব থাকবে না। সাউদা একবার ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েও শেষমেশ আর ভেতরে যায় না। তার মা বলে কবরস্থানে মেয়ে মানুষের না যাওয়াই ভালো। কতগুলো ইটের স্তূপের উপর হাঁটু ভাঁজ করে বসে পড়ে সাউদা। জীবনের ঠিক এই মুহূর্তে একটা বুঝদার কাঁধের অভাব খুব পড়াচ্ছে তাকে। বাবা চলে যাওয়ার পর ভাইয়ের কাঁধে মাথা রেখে অনায়াসে কাঁদতে পেরেছিল, কিন্তু আজ যখন খুব কান্না পাচ্ছে তখন ভরসা করার মতো কোনো কাঁধ নেই তার কাছে।
অপ্রতিরোধ্য ভাবটা চিড়ে বুকে জমে থাকা কান্নাগুলো বেরিয়ে আসে। সাউদা দুহাতে মুখ ঢেকে ফুঁফিয়ে ওঠে, কান্নার দমকে তার সম্পূর্ণ শরীর কাঁপছে। কেবলমাত্র বন্ধুর কবর জিয়ারত সেরে বাউন্ডারির টিনের দরজা পেরিয়ে আসা যুবকের চোখে পড়ে সেই দৃশ্য, যে আপন জায়গায় দাঁড়িয়ে পড়ে। উদাস নয়নে দেখে দৃশ্যটা। 2 দিন বন্ধ পাওয়ায় সে বন্ধুর কবরটা একবার জিয়ারত করতে এসেছিল। এখানে আসার পূর্বে রেদওয়ানের কবরটাও জিয়ারত করে তার পরিবারের সাথে দেখা করে এসেছে সে। ইচ্ছা ছিল এখান থেকে সাদাতের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গেও দেখা করবে, কিন্তু এই মুহূর্তে কেন জানি আর মন সায় দিচ্ছে না তার। সে যেভাবে নীরবে এসেছিল ঠিক সেভাবেই নীরবে বিপরীত রাস্তা ধরে হাঁটা শুরু করে। সাউদা টেরও পেল না তা। এই যাত্রায় শান্তিকুঞ্জে আজ শেষ দিন বাণীর। আগামীকাল তারা চট্টগ্রামে ফিরে যাবে।